পুশিন চেষ্টায় সীমান্তে উত্তেজনা, বিজিবি বিএসএফ তুমুল বাকবিতণ্ডা, ২৬ জেলায় বাড়তি সতর্কতা, নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। ময়মনসিংহে বগি উদ্ধারে গিয়ে লাইনচ্যুত রিলিফ ট্রেনও ৩.৫ ঘন্টা পর চলাচল স্বাভাবিক। পিরোজপুরে ট্রাক সহ বেইলি ব্রিজ খালে শত শত যানবাহন আটকে চরম ভোগান্তি। মাহিন্দ্রা ট্রাক সংঘর্ষ, রাজশাহীতে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তা সহ ২ জনের, আহত ৩। ১ বছরে জেলায় নিহত ১৬০। দুর্ঘটনা কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়ার দাবি পুলিশের। রাতের আধারে পদ্মা পাড়ে অবৈধ বালু উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে হাজার কোটি টাকার নদী রক্ষা বাঁধ। প্রতিবাদ করলেই হামলা মামলার শিকার স্থানীয়রা। এবং মধ্যরাতে শেষ হচ্ছে সাগরে মাছ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা। নৌকা জাল নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি, উপকূলের জেলেদের পর্যাপ্ত মাছ পাওয়ার আশা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভারতের পুশিন চেষ্টার মধ্যেই সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়াচ্ছে বিজিবি বিএসএফ। বাংলাদেশের সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে নারী পুরুষদের। তাদের ঠেলে পাঠানোর শঙ্কায় বেনাপুর সীমান্তে বিজিবি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে পুশিন ঠেকাতে অন্যান্য সীমান্তেও কড়া অবস্থানে বিজিবি। ২৬ জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভারতের পুশিন চেষ্টা ঘিরে উত্তেজনার মধ্যেই বিএসএফকে কড়া জবাব দিল বিজিবি। জামালপুরের বক্সিগঞ্জের রামরামপুর সীমান্তে তুমুল বাকবিতণ্ডায় জড়ায় বিজিবি বিএসএফ। বুধবার ভোরে এই সীমান্ত দিয়ে একজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতের নন্দীচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা প্রতিরোধ করলে শূন্যরেখায় অবস্থান নেন ৬০ বছর বয়সী ওই ব্যক্তি। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সকাল 10:30টায় বিজিবি ও বিএসএফ ৩০ মিনিট পতাকা বৈঠক করে। তবে বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বারবার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে ফিরে যেতে বাধ্য হন তিনি। বেনাপোল সীমান্তেও পুশিন আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে রেখেছে বিএসএফ। যদিও এই প্রচেষ্টা ঠেকিয়ে দিতে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া সাদা পোশাকে চলছে গোয়েন্দা নজরদারি। বিএসএফ পুশিং ২ জন দিয়ে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা একটা উদ্বিগ্নে দিন কাটাচ্ছে। লালমনিরহাট সীমান্তে পুশিন চেষ্টায় বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পঞ্চগড় সহ ২৬ জেলায় বাড়তি সতর্কতার পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচার। 2টা গেট আছে, আমরা সব সময় ফলো করি বা লক্ষ্য করি, কোনো মানুষ এখানে পার করে দিতে পারবে না। বিজিবি ভাইয়েরা টহল দিতেছে, পাহারা দিতেছে, আমরাও বর্ডারে পাহারা দিচ্ছি। এছাড়া ঝড় বৃষ্টি উপেক্ষা করে পুশিন ঠেকাতে রাতেও বিজিবির সঙ্গে আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছে হিলি সীমান্তে। কাঁটাতার নেই এমন এলাকায় পর্যবেক্ষণ চলছে সিসি ক্যামেরায়। ভারতের সঙ্গে বাংলাদেশের ৪,৪৮৭ কিলোমিটার সীমান্তের অধিকাংশই পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে। বাকি সীমান্ত ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম ও আসামের সঙ্গে। গেল বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা দেন অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে। এরপর থেকেই পুশিন করতে বেপরোয়া বিএসএফ। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ইতিমধ্যে এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুর সীমান্তে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাব তার কাছে। জয়ন্ত, সিলেটের সীমান্তে বিজিবির কড়া অবস্থান। ভারত থেকে যে অবৈধ অনুপ্রবেশ অর্থাৎ পুশিন ঠেকাতে কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আমরা এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুর সীমান্তে রয়েছে, সেখানে ১৯ বিজিবির সদস্যরা টহল দিচ্ছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও তারা মাইকিং করেছেন, হ্যান্ড মাইকিং এর মাধ্যমে এলাকাবাসী থেকে শুরু করে সীমান্তের আশপাশে যারা আছে তাদেরকে সতর্ক করেছেন যেন তারা কোনো কারণে তারা সীমান্ত অতিক্রম করতে না পারে।
এবং 19 বিজিবির সদস্যের পাশাপাশি আমরা দেখেছি এলাকাবাসীও বিজিবির সাথে একাত্মতা পোষণকারী এলাকাবাসীও কিন্তু বিজিবির সাথে টহলে অংশ নিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই 19 বিজিবি কিন্তু শুধুমাত্র যে দিনের বেলায় তারা যে টহল দেয় শুধু এরকম না, গভীর রাতে রাতভরও কিন্তু তারা এই টহল নজরদারি কিন্তু অব্যাহত রাখেন। এছাড়াও জানিয়ে রাখতে চাই গোয়েন্দা নজরদারিও কিন্তু বৃদ্ধি করেছে বিজিবির সদস্যরা। এছাড়াও সারা দেশে 60,000 বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সিলেটের যে সীমান্তগুলো আছে সেই সীমান্তগুলোতেও কিন্তু বিজিবির সদস্য বৃদ্ধি করা হয়েছে। আমরা 19 বিজিবির যিনি সিইও তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে পুশিন ঠেকাতে কিন্তু বিজিবির যে কঠোর অবস্থান, বিজিবির যে কঠোর নজরদারি সেটি কিন্তু অব্যাহত থাকবে। শুধুমাত্র সিলেটের জৈন্তাপুর সীমান্ত নয়, আরো যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তেও কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন। কোনোভাবেই তারা ভারত থেকে যে অবৈধ অনুপ্রবেশ যে পুশিন সেটি কিন্তু তারা মেনে নেবেন না। এবং এছাড়াও এলাকাবাসীকে মাইকিং করে কিন্তু সতর্ক করা হচ্ছে, কোনোভাবেই যেন যদি তারা দেখতে পান ভারত থেকে বিএসএফ বা অন্য কেউ এইদিকে বিএসএফ বা কেউ কাউকে জোর করে যদি পুশিনের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে এলাকাবাসী যেন এখানে সোচ্চার অবস্থান নেন এবং বিজিবি ক্যাম্পকে যেন অবগতি করেন। এই জন্য কিন্তু বিজিবি সদস্যরা আমরা দেখেছি এলাকাবাসী গ্রামবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি করছে এবং তারা মাইকিং করছেন। সবকিছু মিলিয়ে সিলেটে যে বিজেপির কঠোর অবস্থান, এই কঠোর অবস্থান কিন্তু এলাকাবাসী থেকে শুরু করে সকলেই সাহস পাচ্ছেন এবং সকলে মিলে আসলে যে সুচ্চার অবস্থান, সেই কারণে তারা বলছেন যে তারা শক্ত অবস্থানে রয়েছেন, কোনোভাবে তারা পুশিনকে মেনে নেবেন না এবং পুশিন ঠেকাতে তারা বদ্ধপরিকর। এই ছিল আমার কাছে সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে বিজেপির কঠোর অবস্থানের যে পরিস্থিতি, এটির সবশেষ তথ্য। সিলেটের জয়ন্তপুর থেকে সহকর্মী জয়ন্ত কুমার দাস। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে 4 দিনের বিজিবি ও বিএসএফ এর সীমান্ত সম্মেলন। 8 জুন শুরু হওয়া 57তম এই সম্মেলন শেষ হবে আগামীকাল। দুই বাহিনীর মধ্যে শীর্ষ পর্যায়ের এই আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে পুশিন পুশ ব্যাক এর বাইরেও বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা, ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ, মানব পাচার প্রতিরোধ, সীমান্তে কাঁটাতারের বেড়াসহ অন্যান্য অনুমোদনহীন অবকাঠামো নির্মাণ বন্ধ এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিষ্পত্তি, 3 বিঘা করিডোরে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সম্মেলনে। ভাগ্য বদলের স্বপ্নে পা বাড়িয়েছিলেন ভারতে, তবে সেই স্বপ্নই পরিণত হয় দুঃস্বপ্নে। অবশেষে দীর্ঘ 17 মাস বন্দি জীবন কাটিয়ে বগুড়ার 25 যুবক ফিরে এসেছেন নিজ ভিটেমাটিতে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগ ও সহযোগিতায় দেশে ফিরতে সক্ষম হয়েছেন তারা। প্রিয় সন্তান ঘরে ফেরায় চোখে মুখে স্বস্তির ছাপ স্বজনদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়াল জানাচ্ছেন বিস্তারিত। মাত্র 10,000 রুপির বিনিময়ে কাঁটাতরের বেড়া পেরানো, এ যেন সহজ পথেই ভাগ্য বদলের স্বপ্ন। সেই লোভে প্রতিবেশী দেশ ভারতে পাড়ি জমিয়েছিলেন বগুড়ার নন্দীগ্রামের 25 যুবক। নামমাত্র খরচে উজ্জ্বল ভবিষ্যতের আশায় সীমান্ত অতিক্রম করলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। স্বপ্নের বদলে তাদের জন্য অপেক্ষা করছিল কঠিন এক অজানা অধ্যায়। গত 29 মে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে 28 জন যুবককে দেশে ফেরত আনে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে 25 জনই বগুড়ার বাসিন্দা, আর বাকি 3 জন মুন্সিগঞ্জ, নওগাঁ ও নাটোরের সিংড়া এলাকার। গ্রেপ্তারের পর তাদের তামিলনাড়ু কেন্দ্রীয় কারাগারে রাখা হয় এবং পরে স্থানান্তর করা হয় অভিবাসী কেন্দ্রে। রাতে কিছু ভাত রেখে দিত, পানি দিয়ে রেখে দিত, সকালে খাইতো, এরকম করে দিনটা কাটছে আর কি। রিমান্ডে ছিলাম আপনার 6 মাস, তারপরে থেকে আমরা পরে সাজা লাগিয়ে দেয় 2 বছর। এমপিকে ধরে আমরা এম্বাসির মাধ্যমে তাদেরকে দ্রুত গতিতে দেশে ফিরে আনছি। আমরা বুঝতে পারি যে এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে। গ্রেপ্তারের পর সেখানকার আদালত যুবকদের 2 বছরের শাস্তি দিলেও বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের উদ্যোগে তাদের 17 মাসের মাথায় দেশে ফিরিয়ে আনা হয়। মানুষগুলো যখন তারা জেল থেকে বের হয়েছে, তারপর সেখানে তারা 3 মাস ওইখানে একটা আশ্রয়ণ কেন্দ্রে ছিল। আশ্রয়ণ কেন্দ্রে থাকার পর তারা যে কোনোভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করলে তার পরিবার পরিজন তারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি নিজে গিয়ে যোগাযোগ করেছি। বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে জেলা প্রশাসক দিলেন আরও সতর্ক হওয়ার বার্তা। যার মাধ্যমে যাচ্ছে অথবা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে কেউ, সেই এজেন্সি অথবা সেই ব্যক্তি সম্পর্কে সঠিকভাবে খোঁজ খবর নিয়ে
যাচাই বাছাই করে তারপরে তার সাথে মানে কার্যক্রমে আসা উচিত। ফেরত আসাদের মধ্যে বগুড়ার কাহালু উপজেলার একজন ছিলেন। বাকি 24 জন নন্দীগ্রামের কুহলি, কাথম, ভাটগ্রাম, টেকরি সহ আশপাশের এলাকার বাসিন্দা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারে গিয়ে উল্টো লাইনচ্যুত হয়েছে খোদ রিলিফ ট্রেন। অবশেষে 3.5 ঘন্টা পর উদ্ধার হয় ট্রেনটি। ময়মনসিংহ ঢাকা রুট সচল হলেও বন্ধ রয়েছে ময়মনসিংহ জামালপুরে ট্রেন চলাচল। এদিকে পিরোজপুরে মালবাহী ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ার ঘটনায় বন্ধ রয়েছে বরগুনার সঙ্গে পিরোজপুরের যোগাযোগ। 3.5 ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধারের পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। কালভার্ডের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের পর স্বাভাবিক জামালপুর রুটেরও রেল যোগাযোগ। সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ময়মনসিংহের ইটাখলা রোড এলাকায় পৌঁছালে পাওয়ার কার বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এই অবস্থাতেই প্রায় অর্ধ কিলোমিটার এগিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় রেল লাইনের একটি কালভার্ট। এতে ময়মনসিংহের সঙ্গে জামালপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেনটা যখন থামলো তখন আমরা দেখতে পেলাম যে ইটাখলা রোডের এখানেই ওই পাওয়ার কারের গাড়ির চাকা লাইনচ্যুত হয়েছে। বিগত প্রায় 2.5 ঘন্টা যাবত আমরা এখানে এভাবে বসে আছি। এসি কামরা, কারেন্ট নেই, কিছু নেই, গরমে অস্থির হয়ে যাচ্ছি। ঢাকা থেকে জামালপুর যে লাইনটা, এই লাইনটার অবস্থা অনেক বিপজ্জনক। খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে যাবার সময় মেডিকেল গেট এলাকায় সেটিও লাইনচ্যুত হয়। 2 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায় রিলিফ ট্রেনটি। 1.5 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগি। পাওয়ার কারের যে একটা ট্রলি 4টা চাকা থাকে, 4টা চাকার লাইনচ্যুত হয়। চেক করে কি কারণে ঘটতে পারে এটার তদন্ত শেষে আমরা বলতে পারি। এদিকে পিরোজপুরের দেবীপুরে মালবাহী ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে পড়ে যায় খালে। ঘটনার পর থেকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন বরগুনা ও পিরোজপুরের। ওবায়দুল হক, সময় সংবাদ। রাজশাহীতে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। সকালে নগরীর রেল গেট থেকে যাত্রী নিয়ে কেশরহাটে যাচ্ছিল 3 চাকার যান মাহিন্দ্রা। এ সময় খাড়িল ত্রিমোহনী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাহিন্দ্রাটি। ঘটনাস্থলেই মারা যান কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মারুফ হোসেন। আহত 4 জনকে রাজশাহী মেডিকেলে নিলে আরও 1 জনের মৃত্যু হয়। বাকি 3 জনের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে রাজশাহীতে গত 1 বছরে জেলা ও মহানগরে 169টি দুর্ঘটনায় প্রাণ হারান 160 জন, আহত শতাধিক। সড়ক দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ নেয়ার দাবি পুলিশের। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। গত 5 মে রাজশাহী নাটোর মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় নিহত হন এক দোকানি। ক্ষুব্ধ হয়ে 2টি ট্রাকে আগুন দেয় স্থানীয়রা। এর আগে 1 জানুয়ারি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একই সড়কের ঝলমলিয়া বাজারে হঠাৎ ঢুকে পড়লে প্রাণ হারান 4 জন। 26 জানুয়ারি পোল্লাপুকুরে বাস অটোরিকশার সংঘর্ষে নিহত হন 3 জন। পুলিশের তথ্য বলছে গেল 1 বছরে জেলায় 135টি এবং মহানগরে 34টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হন 160 জন। মামলা হয়েছে 169টি। দুর্ঘটনার অর্ধেকই মোটরসাইকেল দুর্ঘটনা, আর 40টি ঘটেছে ট্রাকের কারণে। ডাম্প ট্রাকগুলো বেপরোয়া চলে, যার কারণে তাদেরকে আমরা কঠোরভাবে এর জন্য প্রত্যেকটা গাড়ি আমরা ভালো মতন চেক করে মামলা দিই এবং তাদের নিয়ে বিভিন্ন মিটিংও করেছি। তো দুর্ঘটনা আসলে সব গাড়িতেই হয়, কিন্তু ইদানিং ডাম্প ট্রাকের প্রতি মানুষের একটু ক্ষোভ কয়েকটা দুর্ঘটনার কারণে। অধিক গতি, ট্রাফিক আইন না মানার প্রবণতা, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কে ব্যাটারি চালিত রিকশার বেপরোয়া চলাচল দুর্ঘটনার কারণ বলছেন সংশ্লিষ্টরা। ডাম্প ট্রাকে যখন ওভারলোড নেয় তখন কন্ট্রোল করতে খুব সমস্যা হয় ড্রাইভারদের, যার কারণে আপনার দুর্ঘটনা ঘটে থাকে। তারা ডাম্প ট্রাকের উপর কোনো প্রোটেকশন না দিয়ে নিয়ে আসে, তখন ওই ধুলাবালি পড়ে। আমি এইভাবে বেশ কয়েকবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি এবং দেখছি। অন্য অন্য গাড়ির চান এই ডাম্প ট্রাকটাই হলো মেন। এই ট্রাকটা মানে চলা
খুব গতি খারাপ। কোনো দুর্ঘটনা ঘটলেই যে গাড়িগুলো পুড়াই দিবে এটা আমরা মানব না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে গাড়িগুলো যে রোডে চলছে শুধুমাত্র কি ড্রাম গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, বাস অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করে, বেপরোয়া মোটরসাইকেলগুলো অ্যাক্সিডেন্ট করে, এগুলো সঠিক তদন্ত করে সঠিক বিচার হোক। সড়ক দুর্ঘটনা কমাতে চেকপোস্ট বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ, মামলার সঠিক তদন্ত, সচেতনতামূলক নানা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ট্রাফিকের যে পুলিশরা থাকেন তাদেরকে বারবার করে বলা হচ্ছে এবং তারা বিষয়ে অ্যাওয়ার আছেন যাতে এই ধরনের দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেটা, এটা অবশ্যই আমাদের কাছে কোনোভাবে কাঙ্ক্ষিত না, এই ধরনের মৃত্যুগুলো যাতে না হয়। রাজশাহীতে জাতীয় মহাসড়ক 87 কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক 44 এবং জেলা সড়ক 288 কিলোমিটার। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বাংলার সময় আরও থাকছে। বগুড়ায় 5 মাসে 39 হত্যাকাণ্ড, শহরেই সক্রিয় 15টি কিশোর গ্যাং। নিরাপত্তা নিয়ে জনমনে চরম উদ্বেগ, অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়ার রাতের আধারে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় হাজার কোটি টাকার নদী রক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হতে হয় মামলা হামলার শিকার। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রশাসনের। শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের তথ্য নিয়ে রিপোর্ট। বর্ষার শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জে আগ্রাসী হয়ে ওঠে পদ্মা। ইতোমধ্যে ভাঙনও দেখা দিয়েছে কয়েকটি এলাকায়। এমন অবস্থাতেও থেমে নেই অবৈধভাবে বালুমাটি খেকোদের দৌরাত্ম্য। প্রকাশ্যেই নদী পার ঘেঁষে সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু ও মাটি তোলা। দিনে কম হলেও রাতের আধারে বেড়ে যায় তৎপরতা। আমাদের জমি বাড়ি সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ট্রাক্টরের কারণে অনেক মনে করে যে বাঁধগুলা ভেঙে গেছে। নদী থেকে অবৈধভাবে মাটি ও বালু তোলায় উর্বরতা হারিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে পদ্মা পাড়ের হাজার হাজার বিঘা জমি। আর ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। অভিযোগ, প্রভাবশালীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই হতে হয় হামলা ও মামলার শিকার। রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা এবং যাতায়াত করার অবস্থা খুবই খারাপ অবস্থা। 2-4 পর্যন্ত বাড়ি ভেঙেছে এই এলাকাতে। নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শঙ্কায় হাজার কোটি টাকার নদী রক্ষা বাঁধ সহ সরকারি বেসরকারি স্থাপনা। ইজারা নেয়া বালু মহালের কয়েক কিলোমিটার দূরে গিয়েও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। যে কোনো বালু উত্তোলনই এটা বাঁধ বা পার্শ্ববর্তী যে গ্রাম বা মহল্লা থাকে তাদের জন্য নদী ভাঙনের সৃষ্টি হতে পারে। এইগুলো যখনই আমাদের দৃষ্টিগোচর হয় আমরা জেলা প্রশাসন মাধ্যমে একসাথে আমরা সেটি মোকাবেলা করার চেষ্টা করি। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। ওই স্পট পর্যন্ত পৌঁছাতে অনেক সময় দেখা যায় যে যারা মূলত এই কাজগুলো করছে তারা নিউজ পেয়ে যায়, আমাদের যাওয়ার পালিয়ে যায়। আবার অনেক সময় আমরা ধরতে সক্ষম হই। এ পর্যন্ত অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়েছে, অনেক জরিমানা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মোট 4টি বালুমহাল রয়েছে। এর বাইরে অবৈধভাবে বালু তোলা হয় আরও অন্তত 5টি স্থান থেকে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ায় 5 মাসে 39টি হত্যাকাণ্ড হয়েছে। এতে নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে চরম উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। তবে বেশিরভাগ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আব্দুল আওয়ালের রিপোর্টে। ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন ছিল না স্কুল শিক্ষার্থী সামিউল সিয়ামের। গত 17 এপ্রিল শহরের শাকপালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এসে আমাকে এলোপাথারি ভাবে চাকু মারতে থাকে। আমাকে 3টা কি 4টা স্ট্যাপ করছে। 7 দিনের মতো হয়ে যাচ্ছে, পুলিশের কোনো তৎপরতা দেখছি না। আমি আমার সন্তানের ন্যায্য বিচার চাই। আমার সন্তানকে যারা যেমন করে মারছে আমিও তাদের তেমনই বিচার চাই। পুলিশের তথ্য বলছে, শুধুমাত্র বগুড়া শহরে সক্রিয় অন্তত 15টি কিশোর গ্যাং। এইসব গ্যাংয়ের নেতৃত্বে অন্তত 40 জন চিহ্নিত সন্ত্রাসী, যাদের বিরুদ্ধে রয়েছে হত্যা, মাদক, চাঁদাবাদী সহ বিভিন্ন মামলা।
বিশ্লেষকরা বলছেন আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা। অপরাধ একজন করলে যদি সেই মতো রাষ্ট্রযন্ত্র যদি সে অপরাধের শাস্তি না দেয় বা যথাযথ দৃষ্টান্তমূলক উদ্যোগ না নেয়, তাহলে অন্যদেরও অপরাধ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এর সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি যদি না করা যায়, পরিবারগুলিকে যদি এখানে মানে তাদের যে একটা দায়িত্ব, সেই ব্যাপারটাই যদি অ্যাওয়ারনেস তাদের মাঝে না নিয়ে আসা যায়, তাহলে এটাকে কন্ট্রোল করা মোটেও সম্ভব হবে না। তবে বেশিরভাগ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কত ধরনের ঘটনা ঘটছে বা মার্ডার বা খুন যেগুলো হয়েছে অপরাধ প্রদর্শন, সেগুলো আমরা মোটামুটি আনডিটেক্ট নেই, আমরা সেগুলো মামলা রহস্য উদ্ঘাটন হয়েছে এবং আমরা আসামি গ্রেফতার করেছি। গত বছরের 26 জুলাই জেলা পুলিশের সদস্যরা একাধিক টিমে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন মার্কেটে একযোগে অভিযান চালিয়ে উদ্ধার করেছিল 810টি অত্যাধুনিক বার্মিস ও চাইনিজ চাকু। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। বাগেরহাটের মোংলায় মোটরসাইকেল চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে বড়িরডাঙ্গা ও রামপালের গৌরম্বা সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের 6 সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 4টি চোরাই মোটরসাইকেল। তারা দীর্ঘদিন ধরে মোংলা সহ আশপাশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লায় গ্যারাজ মালিককে অস্ত্রের মুখে জিম্মি করে 16টি অটো রিকশার ব্যাটারি লুট করেছে ডাকাত দল। গতরাতে সদর উপজেলার আড়াওড়া এলাকায় গ্যারাজে ঢুকে 15 থেকে 20 জনের দল অস্ত্রের মুখে জিম্মি করে গ্যারাজ মালিককে, এরপর 16টি অটোরিকশার প্রায় 80টি ব্যাটারি এবং সিসিটিভি ক্যামেরা লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে চিৎকার শুনে আশপাশের মানুষ মালিককে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। বাগেরহাটে কৃষক দল নেতা হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে সদরের আড়পাড়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, থানায় মামলা হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে বারুইপাড়া থেকে ফকিরহাট যাওয়ার পথে কৃষক দল নেতা বাদল মোড়লের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাংলার সময় আরও থাকছে। নিয়মের তোয়াক্কা না করে একের পর এক বহুতল ভবন নির্মাণ, রাজশাহীতে চরম ঝুঁকিতে 700-র বেশি বিল্ডিং। মামলার পাশাপাশি ভেঙে ফেলা হচ্ছে বর্ধিতাংশ, দাবি কর্তৃপক্ষের। রেলওয়ের জায়গায় গড়ে ওঠা প্রায় 40টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেল স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে দোকান পরিচালন ও স্থাপনা নির্মাণ করে আসছিলেন কেউ কেউ। এর আগে একাধিকবার নোটিশ ও সতর্ক করা হলেও অনেকেই স্থাপনা সরিয়ে নেননি। সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালান রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঞ্জুর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অর্ধশতাধিক স্থাপনা দখলমুক্ত করা হয়। রেলের অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জে গ্রাম্য সালিশে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায় সদরের শাহজাহানপুর দুর্লভপুর এলাকায় মাদক চোরাকারবারীদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তি করতে দুপুরে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। এ সময় উভয় পক্ষের বাকবিতণ্ডা শুরু হলে তা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। প্রতিপক্ষের হামলায় একজন নিহত হন, আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নড়াইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে শহরের ভাটিয়া এলাকায় মাজিদুল শেখের 5 বছর বয়সী ছেলে আবু বকর ও 2 বছর বয়সী ওমর ফারুক বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তারা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান প্রতিবেশীরা। ঘটনাস্থল থেকে দুই ভাইকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়,
সকালে পঞ্চপুকুর ইউনিয়নের বাজিতপাড়া এলাকায় পুকুরে মাছ ধরার জন্য মোটর সেট করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মুজিবুর রহমান ও জালাল উদ্দিন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে তাদেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গুরুতর আহত মিঠু নামে আরও একজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ও বাইরে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে সিটি কর্পোরেশন। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। পরে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালের বাইরে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ তদারকি করেন তিনি। হাসপাতালকে ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, প্রতিদিন 20 জন পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কারের দায়িত্ব পালন করবেন। এই হসপিটাল একটা স্বাস্থ্যকর এলাকা। এখানে আমরা দেখি বিভিন্নভাবে অনেকে ধূমপান করে এবং বিভিন্ন মাদকাসেবী আমরা অনেক জায়গায় দেখছি। এই মাদকাসেবীরা এখানে যাতে না থাকে এবং ধূমপান যারা করে তাদেরকে এখানে আমরা আইনের আওতায় আনার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা আমরা অনতিবিলম্বে এই আইনটি এখানে কার্যকর করব। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমরা কী করতে হবে? পানি হচ্ছে মেইন একটা র ম্যাটেরিয়াল। এটা যদি না থাকে, ঠিকমতো সাপ্লাই না থাকে, তাহলে কিন্তু বাথরুমগুলো পরিষ্কার রাখা মুশকিল। তা আমাদের এখানে আমাদের মেয়র মহোদয়ের নির্দেশনায় একটা সরকারিভাবে ডিপ টিউবওয়েল হচ্ছে, আর একটা আমাদের বেসরকারিভাবে ডিপ টিউবওয়েল হচ্ছে। ঝালকাঠিতে দেখা দিয়েছে ডেঙ্গির প্রকোপ। প্রতিদিন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শহরের 7 স্থানকে ডেঙ্গি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সদর সহ জেলার অন্য হাসপাতালে ভর্তি রয়েছেন 35 জন ডেঙ্গি রোগী। এর ভেতর গত 24 ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 2 শতাধিক ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতায় পৌরসভার উদাসীনতাকে ডেঙ্গি ছড়িয়ে পড়ার কারণ হিসেবে অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা। ডেঙ্গু জ্বরের রোগীদের চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় স্যালাইন এবং ওষুধপত্র আমাদের হাসপাতালে আছে। পর্যাপ্ত ডেঙ্গু জ্বরের জন্য আলাদা যে আইসোলেশনও আছে। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে চিকিৎসার জন্য। দেখছেন বাংলার সময়। নিয়মনীতির তোয়াক্কা না করেই রাজশাহীতে গড়ে উঠেছে একের পর এক বহুতল ভবন। এতে পরিকল্পিত নগরায়নের পথে তৈরি হচ্ছে এক ধরনের বাধা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন ভবন মালিকদের বিরুদ্ধে মামলার পাশাপাশি ভেঙে ফেলা হচ্ছে বর্ধিতাংশ। হাবিবুর রহমান পাপড় তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। একসময় জীবন বীমা কর্পোরেশন ছিল রাজশাহীর একমাত্র 10তলা বহুতল ভবন। মাত্র 2 দশকের ব্যবধানে সেই চিত্রও বদলে গেছে। এখন পরিণত হয়েছে বহুতল ভবনের নগরীতে। মহানগরীর উপশহর নিউ মার্কেট মোড়ের 9তলা এই ভবনটি ফায়ার সার্ভিসের ছাড়পত্র না নিয়েই নির্মাণ করা হয়, আর অনুমোদন না নেয়ায় মামলা করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। অন্যদিকে সাহেববাজারের 12তলা এসএস টাওয়ার নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা না করায় মামলা করে আরডিএ। সংস্থাটি জানায়, জেলায় বহুতল ভবনের সংখ্যা 1245টি। এর মধ্যে 848টি ভবন নির্মাণ করা হয়েছে রাস্তা না ছেড়েই, আর অনুমোদন না নিয়ে 14টি বহুতল ভবন নির্মাণ করায় মালিকের বিরুদ্ধে মামলা চলমান। প্রয়োজনীয় নথি ছাড়া ভবন নির্মাণের অভিযোগ ওঠা মালিকদের অনেকেই দেখাতে পারেননি সংশ্লিষ্ট সংস্থার নথি। অনেকেই আবার রাজি হননি ক্যামেরার সামনে কথা বলতে। আমরা বেকায়দে আছে, আর শুধু আমরা না, এই যে ফ্ল্যাটের যে মালিকগুলো যারা কিনছে তাদেরও তো বেকায়দে, সবাই মিলে বেকায়দে পড়ে গেছে। মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এটা কি আইন আছে? যাওয়ার রাস্তা সে মার্কেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারে? ওনাদের সঠিকভাবে তদন্ত করে মাটি পরীক্ষা করে যত তলা দেওয়া দরকার তত তলায় দেওয়া উচিত। এলোপাথারি কাজ হচ্ছে, ভূমিকম্প অগ্নিসংযোগ হলে গাড়ি ঘোড়া ঢুকতে পারবে না। সরকার চাপলে তাদের বাধ্য হবে, আমরা সাধারণ মানুষ বললে তো হবে না। ফায়ার সার্ভিস বলছে, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও মার্কেট মিলিয়ে 721টি ভবন রয়েছে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ আছে 588টি, আমাদের একটা তালিকা আছে। আর অতি ঝুঁকিপূর্ণ মানে আগুন লাগলে এটাকে ফেরানোই যাবে না কোনোভাবে, সেরকম ভবন আছে 133টি। এতে টোটাল 721টির মতো ভবন
মার্কেট, স্কুল, কলেজ সহ মানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে। অনুমোদনহীন ভবন পরিকল্পিত নগরায়নের পথে বাধা তৈরি করায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ। বহুতল ভবন না, এটা অনেক ক্ষেত্রে বহুতল ভবন বাইরেও সেগুলোতে কিন্তু এই নিয়মের বিচ্যুতি ঘটছে। সেক্ষেত্রে অবশ্যই আরডিএ কে মেইন রোল প্লে করতে হবে। গত 5 বছরে জেলায় 1.5 শতাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেঙে ফেলা হয়েছে 140টি ভবনের বর্ধিতাংশ। নিয়ম না মেনে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আরডিএ। তাদেরকে আমরা ইমারত আইন অনুসারে নোটিশ দিচ্ছি, নোটিশের পরে শুনানি গ্রহণ করছি, শুনানি গ্রহণ করে সাইড রিপোর্ট নিয়ে অনুমোদিত হলে অনুমোদিত অংশের বাইরের অংশ ভেঙে দিতে বলছি, অনুমোদিত হলে পুরো ইমারত অপসারণের জন্য নোটিশ দিচ্ছি। তাদের বিরুদ্ধে পরবর্তী স্টেজে একাধিক নোটিশ দিয়ে তারা তা পরিবারও না করলে আমরা তাদের বিরুদ্ধে মামলা করছি, মোবাইল কোর্ট পর্যালোচনা করছি, করে অপসারণও করতেছি। গত 1 দশকে রাজশাহীতে 6,500-এরও বেশি ভবন মালিককে নকশা বহির্ভূত বা অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে নোটিশ দিয়েছে আরডিএ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের প্রধান সমুদ্র বন্দরের সবচেয়ে বড় ব্যস্ততম নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দেশি বিদেশি যে কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে আবারও রাজপথে নেমেছেন শ্রমিক কর্মচারীরা। সকালে বিক্ষোভ মিছিল করেন তারা, পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। এমন স্থাপনা দেশি বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া হলে তা জাতীয় স্বার্থের পরিপন্থী হবে বলে জানান তারা। এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি জানান শ্রমিকরা। নাব্য জেটি ও যন্ত্রপাতি সংকটে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের বৃহৎ নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, জ্বালানি তেল সহ নানা পণ্য নিয়ে জাহাজ নঙ্গর করে এখানে। তবে বর্তমানে এখানে দেখা দিয়েছে চরম নাব্য সংকট। এতে এ বন্দরে ভিড়তে পারছে না বড় জাহাজ। পণ্যবাহী জাহাজগুলো আটকে যাচ্ছে দৌলদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায়। ফলে বাধ্য হয়ে ছোট লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে এ বন্দরে। এতে অতিরিক্ত ভাড়া ব্যয় গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কমপক্ষে 2 থেকে 3 জায়গায় নঙ্গর দিতে হয়। পানির সংকট, গভীরতা কম। এক মাসেও একটা জাহাজ আসে না, বছরে তো 12টা বছরে 8টা জাহাজ আসে না। এইভাবে চলে কি করিয়া? এইভাবে যদি এই ঘাট চলে, এই এলাকায় যতগুলো মানুষ শ্রমিক আছে, আমরা তো সবাই বেকার হয়ে যাব। অন্য যে আধুনিক বন্দরগুলোতে যে সুবিধাগুলো আছে এইখানে যদি হয় তাহলে আমি মনে করি বাঘাবাড়ি নৌবন্দর তার পুরনো ঐতিহ্য ফেরত পাবে। তবে বাঘাবাড়ি নৌবন্দরকে উন্নতকরণ সহ আধুনিকায়নের পরিকল্পনার কথা জানায় বন্দর কর্তৃপক্ষ। এখানে আধুনিকায়নের যেসব ফ্যাসিলিটিস করা দরকার তারা এই সামগ্রিক ইস্যুর জন্য নাব্যতা সহ তারা ইনশিওর করেছে যে খুব শীঘ্রই এই IWM এর প্রজেক্টটি আসার আলো দেখবে। সার্বিকভাবে এই বন্দরকে মানোন্নীত করে শুধুমাত্র জ্বালানি তেল নয়, অন্যান্য কাজেও এই বন্দর যেন উত্তরবঙ্গের একটা প্রধান হাব হয়ে উঠতে পারে, এটাই আমাদের পরিকল্পনা। উত্তরবঙ্গের 16 জেলার জ্বালানি তেল, সার, কয়লা, সিমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ ভেড়ে এ বন্দরে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেখছেন বাংলার সময়। দীর্ঘ 58 দিনের প্রতীক্ষার অবসান। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। কক্সবাজার উপকূলে শেষ মুহূর্তের ব্যস্ততা জেলেদের। দীর্ঘ বিরতির পর মাছ ধরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর চেয়ারম্যান ঘাট। নদীতে নোঙর করা ট্রলারগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। দীর্ঘ 58 দিনের অপেক্ষার প্রহর শেষে আবারও সাগরে নামার সুযোগ মিলছে। তাই সবার চোখে মুখে উচ্ছ্বাস আর প্রত্যাশার ঝিলিক। শুধু বাঁকখালী নদী নয়, কক্সবাজার উপকূল জুড়েই এখন একই চিত্র। তবে এই আনন্দের মাঝেও রয়েছে শঙ্কা, কারণ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বর্ষা মৌসুমে, যখন সাগর উত্তাল আর বৈরী আবহাওয়া জেলেদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তাই মাছের আশায় বুক বাঁধলেও নিরাপদে ফিরে আসার চিন্তা পিছুই ছাড়ছে না তাদের। আমরা এখন বুটটা প্রস্তুতি নিচ্ছি সাগরে যাওয়ার জন্য। বন্ধ যখন সরকার দেয় তখন তো মনে করেন আবহাওয়া খারাপ থাকে না, ভালো থাকে। তো যখন বন্ধ শেষ হয় তখন ঝড় তুফান সিঙ্গেল শুরু হয়। যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছে, আশা করছি আমরা সাগর জেলেরা সবাই
মাছের জন্য ওদের আগ্রহী রয়েছে। জেলা মৎস্য বিভাগের দাবি, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা হয়েছে। যদি এরকম কোনো বিষয় থাকে যে এটা শিফট করা যায়, তাহলে এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। কক্সবাজারের নিবন্ধিত প্রায় 65,000 জেলে থাকলেও এই পেশায় জড়িতদের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়ে যাবে দাবি জেলা ফিশিং বুট মালিক সমিতির। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ উপলক্ষে পটুয়াখালীতেও ফিরেছে কর্মচাঞ্চল্য। নোঙর করা ট্রলারগুলোতে চলছে মেরামত, রং করা আর প্রয়োজনীয় সরঞ্জাম তোলার কাজ। জেলেদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার সুফলে মিলবে পর্যাপ্ত মাছ, কাটবে আর্থিক সংকট। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সমুদ্র উপকূলে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রায় 2 মাস ঘাটে নোঙর করে রাখা ট্রলারগুলোতে চলছে মেরামত, রং করা এবং ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষার কাজ। নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত জেলেরা। কেউ জ্বালানি ও বরফ সংগ্রহ করছেন, কেউ আবার খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জাম ট্রলারে তুলছেন। অন্যদিকে মাছ ধরার জাল মেরামত কিংবা নতুন জাল তৈরির কাজে দিনরাত পরিশ্রম করছেন শ্রমিকরা। সময়মতো কাজ শেষ করতে অনেকেই অতিরিক্ত সময়ে কাজ করছেন। জেলেরা বলছেন, টানা 58 দিনের নিষেধাজ্ঞায় আয় বন্ধ থাকায় আর্থিক সংকটে ছিলেন তারা। তাই এবার সাগরে ভালো মাছ পাওয়ার আশা তাদের। গদির থেকে কিছু টাকা টোকা নিয়ে জালপাড়া সাইডে টুইরা রেডি হইতেছি আর কি। আর ধরে ঋণ মিন মনে করেন মিলিয়ে দিলেই আমরা 6-7 লাখ টাকা ঋণে আমরা আছি। এখন এই সাগরে নামবো, সাগর দিয়ে কামাই করিয়া এইবার ঋণ পরিশোধ করতে হইবে। মৎস্য বিভাগ বলছে, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর ইতিবাচক প্রভাব ইতিমধ্যে মাছের উৎপাদনে দেখা যাচ্ছে। 58 দিন সমুদ্রে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই সময় জেলেরা ঘাটে অবস্থান করেছে, তারা বেকার সময় কাটিয়েছে। তবে আশা করছি এবার তারা যেভাবে এই আইন মান্য করে কার্যক্রম পরিচালনা করছে, তাতে অভিযান পরবর্তী সময়ে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পারবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এর বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ অনিবন্ধিত জেলে। সরকারি নিষেধাজ্ঞার কারণে গত 15 এপ্রিল থেকে এভাবেই ঘাটে নোঙর করে আছে উপকূলের হাজারো জেলে ট্রলার। আগামী 11 জুন এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সমুদ্রে নামবেন উপকূলের জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। মুন্সিগঞ্জে জমজমাট ফলের হাট, তবে চাহিদা বেশি থাকায় লিচুর দাম বেশি। ভোরে দলেশ্বরী তীরের মুক্তারপুরে বসে ফলের হাট। পাওয়া যাচ্ছে কাঁঠাল, লিচু, বাঙ্গি সহ নানা জাতের ফল। হাটে লিচুর সরবরাহ বেশি, তবে চাহিদাও বেশি থাকায় প্রতি 100 লিচুর দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। বোম্বে জাতের প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 270 থেকে 320 টাকা। এছাড়া অন্য ফলের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান বিক্রেতারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুশিং চেষ্টায় সীমান্তে উত্তেজনা, বিজিবি বিএসএফ তুমুল বাগবিতণ্ডা। 26 জেলায় বাড়তি সতর্কতা, নয়াদিল্লিতে আলোচনায় সমাধানের চেষ্টা। ময়মনসিংহে বগি উদ্ধারে গিয়ে লাইনচ্যুত রিলিফ ট্রেনও 3.5 ঘন্টা পর চলাচল স্বাভাবিক। মাহিন্দ্রা ট্রাক সংঘর্ষ, রাজশাহীতে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তা সহ 2 জনের। এবং রাতের আঁধারে পদ্মা পাড়ে অবৈধ বালু উত্তোলন, চাঁপাইনবাবগঞ্জে হুমকির মুখে 1000 কোটি টাকার নদী রক্ষা বাঁধ। প্রতিবাদ করলেই হামলা মামলার শিকার স্থানীয়রা। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।